হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আগের ভিডিওতে আমাদের ক্যাপিটাল গেইনস এর পার্ট 1টা হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, ক্যাপিটাল গেইনস মানে কি, ট্রান্সফার কি, কোনগুলোকে ট্রান্সফার বলা যাবে কি যাবে না, তারপর ক্যাপিটাল রিসিট কি, ক্যাপিটাল গেইন কি, এই সমস্ত কিছু আমরা ইন ডিটেল দেখেছিলাম। আজকের পার্টে আমরা দেখবো যে হলো ক্যাপিটাল অ্যাসেটকে ক ভাগে ভাগ করা যায় এবং সেই অনুযায়ী আমাদের কি হয়ে থাকে, যে ক্যাপিটাল যে গেইনটা হয় সেটা কি টাইপের হয়ে থাকে সেটা দেখবো। এবং আমরা এখানে কিছু থিওরিজও দেখবো, অঙ্কও দেখবো, সেগুলো আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে। তো সেগুলো তোমাদের এমসিকিউ করতেও খুব সুবিধা হবে। মোটামুটি এই ভিডিওটা দেখলে এবং আগের ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, যদি না দেখে থাকো তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমাদের অ্যাকাউন্টেন্সিরও হলো কোম্পানি অ্যাকাউন্ট পুরো হয়ে গেছে, আমরা রেশিওর দিকে এখন এগোচ্ছি, আরো অন্যান্য টপিকস আছে, বিজনেস স্টাডিজ আছে, সেগুলো সব চেক করতে পারো, প্লে লিস্টে আছে। ওকে, তো চলো ওইগুলো যদি তোমরা দেখে নিয়ে থাকো তাহলে এইটার মধ্যে কন্টিনিউ করো, যদি না দেখে থাকো তাহলে সেইটা দেখে এটা দেখো, তোমাদের ভালো হবে। মানে আমি ক্যাপিটাল গেইনস এর পার্ট 1টার কথা বলছি। ওকে, তো চলো আমাদের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সবার প্রথমে দেখো আমাদের কি বলেছে, বলছে যে ক্যাপিটাল গেইনস এর মধ্যে আমাদের কি হয়ে থাকতো, যে আমরা ক্যাপিটাল অ্যাসেট যদি ট্রান্সফার করে সেল করে যে আমরা গেইনটা করছি বা লসও আমাদের কনসিডার করা, সেটা সেট অফ হয়ে যায়, সেসব তো অন্য কথা। এবার আমরা দেখবো কি যে ক্যাপিটাল অ্যাসেট ক ধরনের হয়ে থাকে। সাধারণত আমাদের কাছে না ক্যাপিটাল অ্যাসেট দুই ধরনের হয়ে থাকে, একটা হলো শর্ট টার্ম, একটা হলো লং টার্ম। এবার শর্ট টার্ম লং টার্ম কি করে বুঝবো, যেটা নির্দিষ্ট সময় অবধি আমার কাছে যদি থাকে তাহলে শর্ট টার্ম, আর ওর বেশি যদি থাকে তাহলে লং টার্ম। ধরো তোমার কাছে একটা পেন আছে, আমি বলে দিলাম এই পেনটা না দু মাস ধরো, 2 মাসের যদি হলো কম থাকে তাহলে সেটা হলো হলো আমাদের হবে শর্ট টার্ম। এটা ধরো আমি বলে দিলাম, সেরকম আমাদের আইনেও বলা আছে। যদি 2 মাসের বেশি থাকে তাহলে হয়ে যাবে লং টার্ম, এরকম কিছু বলে দিলাম। তো আমাদের ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রেও এরকম, যে আমি কতক্ষণ বা কত সময়ের জন্য নিজের কাছে রাখছি, সেই অনুযায়ী সেটা শর্ট টার্ম বা লং টার্ম হয়ে থাকে। এবার সেই শর্ট টার্ম বা লং টার্ম যদি আমি ক্যাপিটাল অ্যাসেটকে বিক্রি করি, তাহলে যেই গেনটা বা লাভটা সেটাকে বলে স্বল্প মেয়াদী মূলধনী লাভ। আর আরেকটা যেটা হয়ে থাকে সেটা দীর্ঘমেয়াদী মূলধনী লাভ। তো তার আগে আমাদের জানতে হবে কি স্বল্প মেয়াদী মূলধনী সম্পত্তি, দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি কি। ব্যাপারটা বোঝানো গেল, খুবই সিম্পল একটা জিনিস। ওকে, তো এবার দেখো কি বলছে, দেখো বলছে বিক্রয়ের আগে স্বল্প সময়ের জন্য ধারণ করা সম্পত্তিটাকে কি বলা হয়ে থাকছে, স্বল্প সময়কালে যেটা থাকছে সেটাকে আমাদের স্বল্প মেয়াদী বলা আছে। এবং এটা কি সম্পত্তির অনুযায়ী, আমরা দেখলাম তো ক্যাপিটাল অ্যাসেট কতগুলোকে, বিভিন্ন ধরনের জিনিসকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয়, সেই অনুযায়ী বোঝানো হয় থাকে। এবং 12 মাস হতে পারে, 24 মাস, যেমন আমাদের উদাহরণ দিলাম 2 মাসের কথা, 36 মাস এরকম হতে থাকে। এটা হলো আমাদের কিসের উপর নির্ভর করে থাকে, আমরা কি ধরনের অ্যাসেটটা বিক্রি করছি, ঠিক আছে, মানে কি টাইপের অ্যাসেটটা কি, মানে যেটা আমাদের কাছে আছে, সেটা বাড়ি আছে, সেটা শেয়ার আছে, কি আছে, সেগুলো আমরা দেখবো। যেটা এই লিমিটের বাইরে থাকছে, নির্দিষ্ট বেশি সময় থাকে, সেটাকে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট বলছে, এবং সেটা বিক্রি করে যা লাভ হচ্ছে সেটাকে লং টার্ম ক্যাপিটাল গেইন বলা হচ্ছে। এবার দেখো এখানে সারণী নিয়েছি, সেই সারণী অনুযায়ী দেখা যাক কোনগুলোকে বলবে। তো সবার প্রথমে মনে রাখবে যে লিস্টেড শেয়ার, যে কোনো স্টক এক্সচেঞ্জে লিস্টেড শেয়ার, ইউটিআর ইউনিট মানে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়ার ইউনিট, শেয়ারের মতনই ভাবতে পারো। ইকুইটি মুখী মিউচুয়াল ফান্ড মানে ইকুইটি মিউচুয়াল ফান্ড, আর জিরো কুপন বন্ড, এইগুলো যদি আমাদের 12 মাস, কম সময়ের জন্য 12 মাস অথবা তার থেকে কম, মানে 10 মাস, 9 মাস, 9 মাস 10 দিন, ঠিক আছে, এই সময়ের জন্য থাকলে সেটাকে কি ধরা হবে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট ধরা হবে। আর যদি 12 মাসের বেশি থাকে তাহলে লং টার্ম। দেখো এখানে বলা আছে লেস দেন ইকুয়াল টু অথবা গ্রেটার দেন, মানে 12 মাস, 12 মাসের 12 মাস অব্দি আছে তাহলে শর্ট টার্ম, 10 মাস অব্দি আছে শর্ট টার্ম, কিন্তু 13 মাস 14 মাস আছে তাহলে আমাদের কি হবে, লং টার্ম। এইগুলোর ক্ষেত্রে বোঝা গেল, জাস্ট এইগুলোকেই তোমাদের মনে রাখতে হবে। ওকে, আরেকটা কি, আনলিস্টেড শেয়ার, তালিকাবিহীন শেয়ার, জমি ভবন মানে ল্যান্ড এন্ড বিল্ডিং, এইগুলো যদি 24 মাস বা তার কম থাকে তাহলে হবে শর্ট টার্ম, 24 মাসের বেশি থাকে তাহলে হবে লং টার্ম। সোনা গহনা, ডেট মিউচুয়াল ফান্ড, ঋণ ভিত্তিক মিউচুয়াল ফান্ড মানে ডেট মিউচুয়াল ফান্ড, আর্কোলজিক্যাল আইটেমস, এইগুলো যদি 36 মাস বা তার কম থাকে তাহলে আমাদের শর্ট টার্ম, এবং 36 মাসের যদি বেশি থাকে তাহলে আমাদের হবে কি লং টার্ম। খুব সিম্পল জিনিস, খুবই সাধারণ জিনিস, জাস্ট আমাদের এইটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, মানে আমাদের লিস্টেড শেয়ার, ইউটিআর ইউনিটস, আমাদের হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড, জিরো কুপন বন্ড, এইগুলো একটা গ্রুপ, এটা 12 মাসের নিরিখে বিচার করা হয়। 12 মাস বা তার কম হলে শর্ট টার্ম, 12 মাসের বেশি হলে লং টার্ম। আমাদের আনলিস্টেড শেয়ার, ল্যান্ড বিল্ডিং, এইগুলো কি 24 মাস বা তার কম হলে শর্ট টার্ম, 24 মাসের বেশি হলে লং টার্ম। এবং গোল্ড, তারপর হলো জুয়েলারি, ডেট মিউচুয়াল ফান্ড, আর্কোলজিক্যাল আইটেমস, এইগুলো আমাদের 36 মাস বা তার কম হলে শর্ট টার্ম, 36 মাসের বেশি হলে লং টার্ম। ওকে, এবার এর মধ্যে না একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হলো হয়েছিল বাজেটের মধ্যে, সেইটা তোমাদের অনেক বইতেই নেয়নি, তার জন্য আমিও এটা নিইনি, তোমরা এটাই মনে রাখবে। ঠিক আছে, এখানে একটা 24 মাসই লাস্ট ছিল, 36 মাসের কোনো ব্যাপার থাকতো না। যাই হোক, ওইটা এখন তোমরা ইগনোর করে যাও। আমি যেটা বললাম সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাকেই মনে রাখবে। হয়ে গেল। এবার চলো দেখে নিই আমাদের শর্ট টার্ম এবং লং টার্মের মধ্যে পার্থক্য। শর্ট টার্ম সাধারণত 12 মাস বা তার কম সময় হয়ে থাকে, এবং এটা নির্ধারিত সীমার বেশি, মানে যেরকম ধরনের আমাদের অ্যাসেট হবে সেই অনুযায়ী। লাভ হয়ে থাকে কি সাধারণ আয়কর মানে হার অনুযায়ী আমাদের নেওয়া হয়ে থাকে। আর যদি শেয়ার ডিবেঞ্চার হয় তাহলে 15%-এর বেশিতে থাকে।
এক্ষেত্রে দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে লাভের উপর 20% রেটের চড়া হয়ে থাকে, ঠিক আছে, 20% রেটের ট্যাক্স কাটা হয়ে থাকে। এইগুলোই তোমাদের মনে রাখতে হবে, এটা একটা আইন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী পড়ছে, এই আইনগুলোকে তোমাদের মনে রাখতে হবে, মনে রেখে তোমাদের এগোতে হবে। আর যেরকম 12 মাসের মধ্যে শেয়ার বিক্রি, 24-36 মাসের মধ্যে সম্পত্তি বিক্রি, এগুলো শর্ট টার্মের উদাহরণ, আর এগুলো বেশি হলে লং টার্মের। এক্ষেত্রে ইন্ডেক্সেশনের সুবিধা, ইন্ডেক্সেশন জিনিসটা কি বলতো, এটা আমরা যখন অঙ্ক করবো, মানে এক্ষুনি আমরা অঙ্ক করবো, ফরম্যাট দেখবো, সেখানে বুঝিয়ে দেবো। এটাতে মানে শর্ট টার্মে মনে রাখবি ইন্ডেক্সেশন পাওয়া যায় না, লং টার্মে ইন্ডেক্সেশন পাওয়া যায়। ইন্ডেক্সেশন মানে জিনিসপত্রের যে দাম বাড়ছে সেই অনুযায়ী একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে, সেটা আমরা দেখে নেবো, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এই ছিল আমাদের টোটাল, যে আমাদের যে ক্যাপিটাল অ্যাসেটের কি প্রকারভেদ হয়ে থাকে এবং কোনগুলোকে আমরা শর্ট টার্ম এবং লং টার্ম বলবো। খুবই সিম্পল ভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা হয় কমেন্ট করে জিজ্ঞাসা করে নেবে। এবার দেখো, আমরা ক্যাপিটাল গেইন যে ক্যালকুলেট করবো সেইটারও দুই ভাবে হয়ে থাকে। আমাদের শর্ট টার্ম হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে শর্ট টার্ম অ্যাসেটের উপর, লং টার্ম হলে লং টার্মের উপর। তো শর্ট ক্যাপিটাল গেইনের এটা আমাদের কি টোটাল ফরম্যাট আছে। তো সবার প্রথমে দেখো লেখা আছে কি সেল কনসিডারেশন, মানে ক্যাপিটাল অ্যাসেটটা বিক্রি করে যে টাকাটা আমি পেয়েছি। এবার আরেকটা কথা বলে দিই, এখানে আমরা কি ক্যালকুলেট করছি বলতো, আমরা ক্যালকুলেট করছি যে আমাদের মানে কত টাকার উপর ট্যাক্স পড়বে, কোন টাকাটার উপর ট্যাক্স পড়বে। কথার কথা বুঝো, ধরো সেল করলাম, ধরো 100 টাকা সেল করো, এবার গভর্নমেন্ট বলে দিয়েছে যাই করো তোমরা 10% ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সেলের উপর ট্যাক্স মারবো 10%, কত হয়ে গেল 10 টাকা। তার মানে কি, তোমার এরকম একটা ব্যাগের মধ্যে 100 টাকা ছিল, 100 টাকা তুমি একটা কোনো জিনিস বিক্রি করে পেলে, তাহলে গভর্নমেন্ট এখান থেকে কত টাকা কেটে নেবে, 10 টাকা। তাহলে তোমার ব্যাগে এখন কত পড়ে থাকবে, 90 টাকা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে কত টাকা কেটে নিল, 10 টাকা। ব্যাপারটা বোঝানো গেল। এবং এই টাকাটা কার উপর কাটছে, এই পার্সেন্টেজটা কার উপর পড়ছে, 100 টাকার উপর। এইটা আমরা খুঁজে বার করবো। এই যে 10 টাকা যে হচ্ছে সেটা আমাদের দেখার দরকার নেই, আমরা এখানে যে হিসাবটা বলবো না, যে শর্ট ক্যাপিটাল গেইন ইত্যাদি, তো এইটা মানে কি আমরা বার করবো যে 100 টাকাটা, যে ভাইয়া ভাই 100 টাকার উপর আমাদের পড়বে। ট্যাক্সের কোয়ান্টিটিটা কত বা অ্যামাউন্টটা কত না, এই টাকার উপর ট্যাক্স হবে। যত ট্যাক্স পড়বে, 5%, 10%, 1000%, 2000%, আমাদের ওইসব দেখে লাভ নেই। আমরা জাস্ট খালি ট্যাক্সের হলো কোন টাকাটার উপর ট্যাক্স পড়তে যাচ্ছে সেটা বার করছি, ট্যাক্সের পরিমাণ কতটা সেটা না। ধরো আরেকটা উদাহরণ বলছি, ধরো এবার 100 টাকায় তুমি কামিয়েছিল, ঠিক আছে, তোমার কাছে ব্যাগের মধ্যে ধরো 100 টাকা আছে। এবার গভর্নমেন্ট আবার 10% মারতে যাচ্ছিল, এবার ধরো গভর্নমেন্টের কেউ বলে দেয় না না ওর কাছে না 10% উপর মারো না, এক কাজ করো এখানে 100 টাকার থেকে কিছু, ধরো এটা বিক্রি করতে গিয়ে কিছু খরচা টরচা করেছে, ধরো 30 টাকা মতো খরচা হয়েছে, এবার 30 টাকা কমিয়ে নাও। তা তোমার ব্যাগ থেকে কমছে না 30 টাকা, জাস্ট হাতে কলমে হিসাব করা হচ্ছে 70 টাকা। এবার 70 টাকার উপর 10% মারো, 70 টাকার উপর 10% মারলে কত, 7 টাকা, ঠিক আছে। 70 টাকার উপর 10% মারলে কত, 7 টাকা। এবার তুমি কত বাড়ি নিয়ে যাচ্ছ, 93 টাকা। তাহলে আগের বার 90 নিয়েছিলে, এবার 93, 3 টাকা বেশি নিয়ে যাচ্ছ। ব্যাপারটা বোঝা যাচ্ছে। আমরা এবার কি ক্যালকুলেট করছি বলতো, 30 টাকাটা বাদ দেওয়ার পর যেই টাকাটা হচ্ছে সেই টাকাটা আমরা ক্যালকুলেট করছি। এবার তার উপর 10% মেরে কত আসছে সেটা আমাদের দেখার দরকার নেই, আমরা জাস্ট চিন্তা করছি যে ট্যাক্সেবল ইনকামটা কত, যে কোন টাকাটার উপর আমাদের কি পড়বে, ট্যাক্স পড়বে। কতটা পরিমাণ ট্যাক্স পড়বে সেটা আমাদের কোনো মাথার মধ্যে চিন্তা নেওয়ার দরকার নেই। ব্যাপারটা বোঝা গেল। এবার দেখো কি বলছে। আর গভর্নমেন্ট কি করে থাকে, সবসময় চায় যে সবাই ট্যাক্স দিক, কেন, যে যার নিজের টাকা, অনেকে যাতে করচুপি না করে ইত্যাদি, তার জন্য। তো সবার প্রথমে শর্ট টার্মের ক্ষেত্রে, লং টার্মের ক্ষেত্রে সেমই থাকবে, যে শর্ট টার্মে ইন্ডেক্সেশন থাকবে না, লং টার্মে ইন্ডেক্সেশন থাকবে। সবার প্রথমে দেখো সেল করে টাকাটা পেলে, এই টাকাটা ধরো তুমি পেয়ে গেছো। এবার কি বলছে, যে এই টাকাটা ট্যাক্স মারতো, বলে দাঁড়িয়ে যাও এখান থেকে না, কিছু হাতে কলম, এটা তোমার হাতে কলমে আমরা বাদ দিচ্ছি। ধরো এবার এই সেলটা করার জন্য কিছু খরচা হয়েছে, এই খরচাগুলো আমরা দেখবো পরে কোন কোন খরচাগুলোকে নিতে পারবো কি না, সেটা আমরা এই থিওরি পার্টটা বললাম না লাস্টে ডিসকাস করেছিলাম, সেখানে দেখবো। এই যে ট্রান্সফার করানোর জন্য ধরো তুমি কিছু কমিশন ইত্যাদি দিলে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু খরচা হয়েছে, বলে ঠিক আছে ওই খরচাটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি তোমার সেল ভ্যালুটা কমে যাবে, তুমি ওরও কম ট্যাক্স পড়বে। ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, নেট সেল কনসিডারেশন। তার মানে সেল কনসিডারেশন থেকে এক্সপেন্স যত হয়েছে ট্রান্সফার বা সেল করার জন্য সেটা বাদ দিলে নেট সেল কনসিডারেশন। এখান থেকে কস্ট অফ অ্যাকুইজিশন, ঠিক আছে, সেই জিনিসটা নিতে আমার কত খরচা হয়েছিল, মানে সেটা আমি কত টাকায় কিনেছিলাম মোট কথা, ঠিক আছে। তো এইটারও অনেক বিবিধতা আছে, তো সেটা আমরা পরে জানছি, কিন্তু আপাতত বুঝে রাখো ওই জিনিসটা নিতে আমার কত টাকা খরচা হয়েছিল। ধরো আমি তোমাকে বলছি, ধরো 10 টাকা হলো তুমি বিক্রি করেছো, ঠিক আছে। এবার ধরো সেই 10 টাকার মধ্যে থেকে ধরো 2 টাকা হলো তোমাকে সেল করার জন্য খরচা করতে হয়েছে, এখন 8 টাকা। এবার ওই জিনিসটা তুমি কিনেছিলে কত, ধরো কিনেছিল হলো 4 টাকা দিয়ে, এখন কত হচ্ছে, 4 টাকা। তারপর ধরো সেই জিনিসটা ইমপ্রুভমেন্টের পেছনে আরো ধরো তুমি 1 টাকা খরচা করেছিলে, মানে এখন কত হলো 3 টাকা। এবার 3 টাকার উপর ট্যাক্স পড়তো তোমার, মানে ইমপ্রুভমেন্ট, মানে আমি এই ঘটনাটা বলছি যে কস্ট অফ ইমপ্রুভমেন্ট থাকে না, অনেক ভালো বাড়ি টাড়ি ইত্যাদি থাকে, সেটার মধ্যে বিভিন্ন হোয়াইট ওয়াল বানানো হলো, খুব মজবুত জিনিসপত্র করা হলো, ঠিক আছে। তো ওইগুলোর জন্য যা খরচা হচ্ছে সেইগুলোকে আমাদের কস্ট অফ ইমপ্রুভমেন্ট বলা হয়ে থাকে। সেই সব বার্তা দিয়ে আমার এখন 3 টাকা হচ্ছে। গভর্নমেন্ট বলে ঠিক আছে এর থেকেও কম টাকার উপর ট্যাক্স নেবো, গভর্নমেন্ট যে এর থেকেও কম টাকার উপর ট্যাক্স নেবো, তুমি কি পাবে, এখান থেকে কিছু ডিডাকশন পেয়ে যাবে। তো 54B, 54D, 54G, এরকম করে বিভিন্ন ডিডাকশন থাকে, এইগুলো পেয়ে যাবে। তো ধরো সেই ডিডাকশনও বাদ দিয়ে দিল ধরো 1 টাকা, তার মানে এখন তোমার মাত্র 2 টাকার উপর ট্যাক্স পড়বে। মানে তুমি ধরো 10 টাকা তোমার পকেটে আছে, ট্যাক্স পড়বে 2 টাকা, ধরো 2 টাকার মধ্যে পড়লে 50% ট্যাক্স পড়লো, কথার কথা 1 টাকা। তার মানে তুমি কত বাড়ি গেলে 9 টাকা নিয়ে, ঠিক আছে। তো সেই 9 টাকা নিয়ে বাড়ি গেলে বা 1 টাকা কাটলো, সেটা আমাদের উদ্দেশ্য না,
জাস্ট আমরা কি ক্যালকুলেট করলাম যে কত টাকাটা, মানে 2 টাকা, 2 টাকার উপর যে ট্যাক্স পড়বে এটাই আমরা ক্যালকুলেট করলাম। বোঝা গেল? তাহলে এটা হলো ফরম্যাট। তাহলে সেল কনসিডারেশন যত টাকা আমরা হলো বিক্রি করেছি, তারপর এটা বিক্রি করার জন্য কোনো খরচা হলে, তারপর সেইটা অ্যাসেটটা কেনার জন্য কোনো খরচা হলে, তারপর হলো সেখান থেকে হলো সেটা ইমপ্রুভমেন্টের খরচা হলে এবং ডিডাকশন বাদ দিলে, জাস্ট সেল কনসিডারেশন থেকে এক্সপেন্সটা বাদ দিলে নেট সেল, তারপর সেখান থেকে ইত্যাদি বাদ দিয়ে এটা এখানে রাখবে, রেখে তারপর আমাদের ডিডাকশন গুলো বাদ দিয়ে দিলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্মের ক্ষেত্রে কি আলাদা হবে? লং টার্মের ক্ষেত্রেও পুরোপুরি সেম হবে, কোনো চেঞ্জেস নেই, জাস্ট ওখানে ইন্ডেক্সেশন চলে আসবে। কি চলে আসবে? ইন্ডেক্সেশন। এবার দেখো ফুল ভ্যালু অফ কনসিডারেশন যেটা আমরা বলছিলাম, মানে যে টাকাটা আমি পেয়েছি সেল প্রাইস, এক্সপেন্সেস অন ট্রান্সফার যে ব্রোকারেজ লিগাল ফি ইত্যাদি, নেট সেল কনসিডারেশন পেলো। এবার দেখো এখানে কস্ট অফ অ্যাকুইজিশন এবং কস্ট অফ ইমপ্রুভমেন্টের মধ্যে একটা নতুন কথা দেখতে পাচ্ছি, ইন্ডেক্সড। কি দেখতে পাচ্ছি? ইন্ডেক্সড। ইন্ডেক্সড মানে কি বলতো? ইন্ডেক্স মানে আমাদের এই ফর্মুলাটা, কি বলতো? ইন্ডেক্স মানে কি বলতো? এই ফর্মুলাটা মানে অরিজিনাল যত খরচা হয়েছে গুণ এই যে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স অফ ইয়ার অফ সেল, কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স ইয়ার অফ পারচেস। ঠিক আছে, মানে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স মানে ব্যাপারটা বলে দিচ্ছি। মোট কথা ধরো তুমি ধরো 10 টাকা খরচা হয়েছে, ঠিক আছে? এবার তো তুমি ধরো অনেক আগে, ধরো 2005-এ কথার কথা বলছি, 2005-এ ধরো 10 টাকা খরচা করেছিলে। এবার ধরো 2025-এ এসে তুমি বিক্রি করছো, এবার 2005-এ 10 টাকা যে খরচাটা সেটা আজকের টাইমে কি 10 টাকার ভ্যালু? অবভিয়াসলি তখনকার টাইমে 10 টাকা মানে আজকের টাইমে অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে, অনেক ভ্যালু হয়ে গেছে। তার জন্য কি করে, যদি আমি শুধু 10 টাকা বাদ দিই তাহলে ঠিক হয় না, তার জন্য কি করা থাকে, একটা ইন্ডেক্স দেওয়া থাকে। ঠিক আছে, যেই বছরে হলো আমরা কিনছি সেই বছরের হলো ইন্ডেক্স দেওয়া থাকে, মানে 2005 সালে ধর একটা ইন্ডেক্স দেওয়া আছে 120 অঙ্কের মধ্যে দেওয়া থাকে, এবং যেই বছরে আমরা বিক্রি করছি 2025-এ ধর এখন ইন্ডেক্স হলো 190, এইটা দিয়ে গুণ করার ফলে না এই 10 টাকাটা বেড়ে যায়, তার ফলে কি আমাদের কস্টটাও কমে যায়। ব্যাপারটা বোঝানো যাচ্ছে? মোট কথা ইন্ডেক্স কথাটার মানে হলো যে আমি ধরো 10 টাকা হলো খরচা করেছিলাম 2005 সালে, 2025-এ আমি বিক্রি করছি। এবার 2005 সালে 10 টাকা খরচা করেছিলাম, এখন তো সেই যে খরচাটা আমি করেই যে জিনিসটাকে বানিয়ে রেখেছি সেটার এখন মূল্য পাচ্ছি, কিন্তু এখনকার টাইমেও সেই খরচাটা তো এখনকার সাথে তুলনা করা দরকার। তো অনেকক্ষণ ধরে আমরা অনেক সময় ধরে ধরে রেখেছি, তার জন্য ওই খরচাটা যত বাড়বে, আমরা কি বললাম যে আমাদের ট্যাক্স বার্ডেন, এইটা কি হতে ট্যাক্স বার্ডেন, তাহলে এই খরচাটা যত বাড়বে তাহলে মানে কত টাকার উপর ট্যাক্স পড়বে সেটাও কমে যাবে। এই খরচাটাকে বাড়ানোর জন্য আমাদের ইন্ডেক্সেশন অ্যাভেলেবেল থাকে। সেটা নিয়ম কি থাকে, যেই বছরে আমরা বিক্রি করছি সেই বছরের খরচাটা মানে ইন্ডেক্সটাকে গুণ করে দিতে হবে, এবং যেই বছরে কিনেছিলাম সেই বছরের ইন্ডেক্সটাকে এবং ভাগ আকারে নিচে লিখে দিতে হবে। ঠিক আছে, মানে বোঝানো হচ্ছে যে এটা হলো বেসে আছে হলো এই বছর ইন্ডেক্সটা, এবং গুণ করা হচ্ছে বর্তমান যে বছরটা আমরা বিক্রি করছি। এই জিনিসটা আমাদের কি হয়ে থাকে, ইন্ডেক্সেশন বলা হয়ে থাকে। এর ফলে কি হয়, তার ভ্যালুটা আমাদের বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার ফলে কি খরচাটা বেশি হয়, তাহলে আমাদের কি ট্যাক্সের পরিমাণটাও কমবে। কেন অবভিয়াসলি যেই টাকাটার উপর ট্যাক্স মারবো সেটা যদি আমাদের কমে যায়, তাহলে ট্যাক্সের পরিমাণটাও কমবে। ধরো 20 টাকা 10% মারলাম, 2 টাকা হলো। যদি 30 টাকার 10% মানে 3 টাকা, অবভিয়াসলি 30 টাকার থাকলে আমাদের বেশি ট্যাক্স আসবে, যদি 20 টাকা হয়ে থাকে তাহলে কম ট্যাক্স আসবে। ব্যাপারটা বোঝা গেল? এটা যদি ঠান্ডা মাথায় তোমরা একটু ভালো করে যদি শুনছো ভিডিও, অনায়াসে বুঝতে পারে, এবং আমরা এখনই অঙ্ক করাবো সেখানেও বুঝতে পেরে যাবে। বোঝা গেল? তো এইটাই হলো ফর্মুলা ইন্ডেক্সেশন। তারপর এইসব করে আমাদের লং টার্ম হিসেবে জাস্ট আমরা কিসে ইন্ডেক্সেশন করতে পারবো, যে কস্ট অফ হলো অ্যাকুইজিশন, ঠিক আছে, এটা নেওয়ার জন্য মানে খরচটা, এবং হলো ইমপ্রুভমেন্টের ইন্ডেক্সেশন আমাদের অ্যাভেলেবেল আছে। এবং আমরা সেটা কোন ক্ষেত্রে ইন্ডেক্সেশন করতে পারবো, আমরা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রেই করতে পারবো। অবভিয়াসলি লং টার্ম মানে অনেক বছর ধরে রেখেছে, তো আজকের সময়ের জন্য তার দামটা অন্য প্রকার হয়ে গেছে তার জন্য, এবং ডিডাকশন যেরকম আছে 54 বি ডি জি এ এফ এগুলোকে বাদ দেওয়ার পরে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন চলে আসবে। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি ফরম্যাটটা। দেখো এবার আমি একটা অঙ্ক করাচ্ছি এবং সেখানে আমরা দেখবো যে কোনটা লং টার্ম কোনটা শর্ট টার্ম, সমস্ত কিছু দেখে নেবো, তাতে তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো চলো অঙ্কটা দেখা যাক। তো দেখো এখানে বলেছে ক্লাসিফাই ফলোইং অ্যাসেট আইদার লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট অর শর্ট টার্ম। আমাদের বলে দিয়েছে, দেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল নন লিস্টেড আছে, নন লিস্টেড আমাদের কি 25 মাস অবধি আছে। তার মানে আমরা কি বলেছিলাম যে প্রথমটা যেটা থাকে লিস্টেড এর ক্ষেত্রে, কিন্তু নন লিস্টেড আর ল্যান্ড বিল্ডিং এইসব হলে আমাদের 24 মাস, তার কম হলে শর্ট টার্ম, আর 24 মাসের যদি বেশি হয়ে থাকে তাহলে হবে লং টার্ম। দেখো এখানে দেখিয়েছিলাম না, এই যে এক্ষুনি এখানে দেখালাম, এ দেখো 24 মাস, এই যে তালিকাবিহীন শেয়ার মানে আনলিস্টেড, 24 মাস বা তার কম হলে শর্ট টার্ম, 24 মাসের বেশি হলে লং টার্ম। তাহলে এখানে এইটাই করতে হবে আমাদের। দেখো এটা না আমাদের কি বলেছে, দেখো এখানে অ্যান্সারও দেওয়া আছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ল্যান্ড 36 মাস, অবভিয়াসলি ল্যান্ডের ছিল 24 মাস বা তার বেশি, ল্যান্ড এবং নন লিস্টেডেরও তাই, তাহলে এটাও লং টার্মই হবে। তারপর তারপর আছে বিল্ডিং 45 মাস, এইটাও আমাদের লং টার্ম হবে, 24 মাসের বেশি। অফিস কার এইটাও আমাদের কি হবে, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে। ক্ষেত্রে হবে, কারণ হলো এই যে যেটা আমরা আগের সেকশনটা বলেছিলাম, মানে পরের যে পার্টটা বলেছিলাম, যে আমাদের যেরকম আছে যে গয়না গাটি ইত্যাদি নিজেদের যে অফিসের জন্য ব্যবহৃত কাজ, যেগুলো আমাদের আলাদা, মানে আমরা দেখেছিলাম না যে এক্সেপশনের মধ্যে যেগুলোকে পড়ে, এক্সেপশনের মধ্যে যে জুয়েলারি ড্রয়িং পেন্ট, ওর মধ্যে তো অফিস কার আছে, মানে আমাদের অফিসের জন্য যেটা ব্যবহার করা হচ্ছে বিজনেসের জন্য, তাহলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটের মধ্যে আসবে। তারপর আছে রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড, এগ্রো ল্যান্ড মানে এগ্রিকালচারাল, তাহলে রুরাল এগ্রিকালচারাল, আমাদের রুরাল এগ্রিকালচারাল বলেছে, রুরাল এগ্রিকালচারাল ল্যান্ড আমাদের কি ক্যাপিটাল অ্যাসেট হয় না, হবে না। এবং পার্সোনাল কার,
আমাদের হয় না। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলো হবে না। দেখো এখানে লেখা আছে নট ক্যাপিটাল অ্যাসেট, বোঝা গেল? খুবই সিম্পল জিনিস, খুবই সহজ জিনিস, খুব ইজি ভাবে বুঝতে পেরে যাওয়া যাবে। এবার দেখো এখানে একটা অঙ্ক আছে, কি বলেছে, বলছে মিস্টার বরুণ রয় পারচেজ এ বিল্ডিং ওয়ার্থ 3 লক্ষ টাকা। বিল্ডিংটা যেটা কিনেছে সেটার দাম কত? 3 লক্ষ টাকা। কবে কিনেছে দেখো, বিল্ডিং, তাহলে বিল্ডিং এর যখনই বলে মাথার মধ্যে রেখে দিতে হবে নিয়মটা, 24 মাস বা তার কম হলে শর্ট টার্ম, 24 মাস বা তার বেশি হলে লং টার্ম। 15 জুলাই 2022 এবং সোল্ড কবে করেছে? 3.5 লাখ টাকায়, ছেড়ে দাও 15 জানুয়ারি 2024। এবার দেখো 15 জুলাই 2022 থেকে, ভালো করে বোঝো, 15 জুলাই 2022 থেকে 15 জুলাই 2024 অব্দি হোল্ড করলে তাহলেই কি তার 2 বছর হতো তো, মানে 24 মাস হতো তো। দেখো তার আগে আগেই বিক্রি করে দিয়েছে। কবে বিক্রি করে দিয়েছে? 15 জানুয়ারি, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তার আগেই, মানে 4-5 মাস আগেই বিক্রি করে দিয়েছে। তার জন্য এটা আমাদের কি 2 বছর বা 24 মাস কম সময় হচ্ছে। ঠিক আছে, বা 24 মাস হলেও আমরা শর্ট টার্ম ধরতাম, কিন্তু 24 মাসে তো বেশি সময় কোনো মতেই হচ্ছে না, কম সময় হচ্ছে। কত হচ্ছে সেটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু কম সময় আমরা বুঝে গেলাম। ঠিক আছে, আমাদের তো জাস্ট চেক পয়েন্টটা কি আছে, ভাই 24 মাসের বেশি হচ্ছে তাহলে লং টার্ম, আর 24 মাস বা 24 মাসের কম হচ্ছে তাহলে শর্ট টার্ম। তাকে এমনি দেখেই বোঝা যাচ্ছে যে 15 জুলাই 2022 আর এটা হচ্ছে কি 15 জানুয়ারি 2024। আমরা দেখে নিলাম 22 থেকে 24, তার মানে আমাদের করলে কি 2 বছর হচ্ছে। তার আগে জুলাইয়ের আগে আগেই আমাদের কি করে দিচ্ছে, জুলাইয়ের আগে আগেই বিক্রি করে দিচ্ছে। তাহলে অবভিয়াসলি এটা হলো আমাদের হলো শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। কেন? আমাদের 24 মাসের কম ল্যান্ড বিল্ডিং যদি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো ইন্ডেক্সেশন পাবে না, এবং ইন্ডেক্সেশন তো বলেইনি। তাহলে আমরা কি জানি, ফুল ভ্যালু অফ কনসিডারেশন, মানে যেটা সেল করে পাচ্ছে 3.5 লক্ষ টাকা। দেখতে পাচ্ছ ফোর সাচ বিল্ডিং ফর 3,50,000, এবং কত টাকা দিয়ে কিনেছিল? 3 লক্ষ টাকা। তাহলে এটাকে বাদ দিলে কত হয়ে গেল? 50,000 টাকা। তাহলে এই টাকাটার উপর আমাদের ট্যাক্স পড়বে। ব্যাপারটা বুঝি, এই টাকাটা আমার ট্যাক্স নেই, এই টাকাটার উপর আমাদের ট্যাক্স পড়বে। তার মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত হলো? এই 50,000, এইটা আমাদের ট্যাক্সের দিকে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার ধরো একটা একটা টোটাল একটা অঙ্ক নিই, যেটা আমরা ভালো করে বুঝতে পারবো। কি বলছে, মিস্টার দাসগুপ্তা ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন 2024-25 ডেট অফ অ্যাকুইজিশন, বলে দিয়েছে কবে নিয়েছে। একটা 17 আছে বিল্ডিং, 3-5-17, শেয়ার আছে কত? 19। শেয়ারের ক্ষেত্রে মনে রাখবে এটা আমরা ধরেই নি লিস্টেড শেয়ার, কেন আলাদা করে কিছু বলেনি। শেয়ারের ক্ষেত্রে 12 মাস বা তার কম হলে শর্ট টার্ম, 12 মাসের বেশি হলে লং টার্ম। বিল্ডিং এর ক্ষেত্রে 24 মাস বা 24 মাসের কম হলে শর্ট টার্ম, তার বেশি হলে লং টার্ম। এবার সেল কবে হচ্ছে দেখো, 24, আরে ভাই 24 মাস কি 7 বছর, তার মানে অবভিয়াসলি এটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। ঠিক আছে, আর শেয়ারটা কত? 19 আর 24, আরে 5 বছর, তাহলে এইটাও আমাদের কি লং টার্ম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সেশনও অ্যাভেলেবেল হবে। কস্ট কত? 3.5 লাখ, এটা হবে 10,000। সেল প্রাইস কত? 7,25,000, এটা আছে 15,000 টাকা। ঠিক আছে, এরকম বলে দিয়েছে। কম্পিউট দ্য ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ ক্যাপিটালকে মিস্টার মিত্র, এবং ইন্ডেক্সেশন দেখো দিয়ে দিয়েছে। কি দেওয়া আছে? 2024-25-এ 363, 18-19-এ 280, 17-18 272। ভালো করে দেখবে। তো এখানে আমাদের কি আছে, যেরকম কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম ফর ক্যাপিটাল গেইন অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, বোঝা গেল? এটা খুবই সহজ সরল ভাবে আমরা যেরকম লিখে থাকি। সবার প্রথমে আমরা ফরম্যাটটা কি দিয়েছিলাম, যে এটা প্রথমে লং টার্মটা, দুটোই লং টার্ম আছে। তোমরা প্রথম লং টার্ম বিল্ডিংটা দেখছি। ঠিক আছে, ফরম্যাট কোনো ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ করতে হবে। বিল্ডিংটা, বিল্ডিং বিক্রি করে কত টাকা পাচ্ছে দেখো, আমাদের দেখা লেখা আছে সেল প্রাইস কত? 7,25,000, 7,25,000 এখানে লিখে দেওয়া হলো। এবার কত টাকায় বিক্রি করছে? 3.5 লাখ। আমরা কি 3.5 লাখ বাদ দেবো? না, 3.5 লাখ বাদ দেবো না, কারণ এক্ষেত্রে আমাদের কি, মানে কত টাকায় বিক্রি করছে বলছি, মানে আমাদের কত টাকা দিয়ে কিনেছিল। ঠিক আছে, কস্ট অফ অ্যাকুইজিশন, মানে কত টাকা দিয়ে কিনেছিল। 3.5 লাখ, 3.5 লাখ টাকা বাদ দিলে 7.25 থেকে 3.5 লাখ বাদ দিয়ে যত আসছে, 4,67 বাদ দিলে তার থেকে কম আসছে। অবভিয়াসলি আমরা কেন এটা হচ্ছে, কারণ ইন্ডেক্সেশন অ্যাভেলেবেল। এবার দেখো তোমাদের বোঝাচ্ছি ইন্ডেক্সেশনে কি করতে হবে। সবার প্রথমে কবে বিক্রি হচ্ছে দেখো তো, এটা বিক্রি হচ্ছে 24-এ, তার মানে ফাইন্যান্সিয়াল ইয়ার দেখলে 21-8-24, তার মানে কবে থেকে হচ্ছে, 1-4-24 থেকে আমাদের কত যায়, 31-3-25, এরকম তো থাকে। তার মানে 24-25-এর হলো ইন্ডেক্সেশন ভ্যালু নিতে হবে। দেখো 24-25, দেখো 363, সেটা দিয়ে গুণ করতে হবে। দেখো 363 দিয়ে গুণ করেছে। এবার ভাগ কি করতে হবে, জবে কিনেছিল। রেট অফ অ্যাকুইজিশন কবে ছিল? 17, 3-5-17, 3-5-17 মানে 1-4-17 থেকে 31-3-18 অব্দি, মানে 17-18, 17-18 ইন্ডেক্সেশনটা নিতে হবে। দেখো 272 দেওয়া আছে, 272 দিয়ে ভাগ করলাম। এবার দেখো 3.5 দিয়ে এই 363 গুণ করে 272 দিয়ে ভাগ করে ফর্মুলাটা দিয়ে দিয়েছিলাম, যেই বছরে সেল করছে সেটা দিয়ে গুণ, আর যেই বছরে কিনেছিল সেটা দিয়ে ভাগ করে আমাদের ভ্যালু কত আসছে? 4,67। তার মানে কি বেশি হয়ে গেল ভ্যালুটা, 3.5-এর থেকে বেশি। তার মানে অবভিয়াসলি ট্যাক্সেবল টাকাটা আমাদের কমে গেল। ব্যাপারটা বোঝা যাচ্ছে কেন আমি বলছিলাম এটা ইন্ডেক্সেশন কেন করা হয়ে থাকে, যাতে আমাদের এই টাকাটা বেশি হয়ে যাক, তার মানে কি আমাদের কম হোক। তুমি ধরো 10 টাকা, 10 টাকায় বিক্রি করছো, 3 টাকা দিয়ে কিনেছে, 7 টাকার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। এবার ধরো তুমি বললাম 10 টাকায় বিক্রি করছো, যদি কোনো মতে 6 টাকা দিয়ে হলো আমাদের কিনেছি, তাহলে 4 টাকার উপর ট্যাক্স দিতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? আদৌ তুমি 4 টাকা দিয়ে কিনেনি, কিন্তু আমরা এই সুবিধাটা কেন পাচ্ছি, মানে 3.5 লাখ টাকা দিয়ে কিনেছিল, কিন্তু এই সুবিধাটা কেন পাচ্ছি, যে হলো মুদ্রাস্ফীতি, যে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই ইন্ডেক্সেশনটা অ্যাডজাস্ট করে। মানে সোজা সাপটা ভাবে বলতে গেলে, যে ভাই যখন তোমাদের ভাই বা বোন যারা দেখছো, যখন তোমাদের হলো বলবে যে
আমাদের ইন্ডেক্সেশন অ্যাভেলেবেল আছে, তখন চেক করে নেবে লং টার্ম হলে মোট কথা এটা দিয়ে গুণ করবে এবং এটা দিয়ে ভাগ করবে। কোনটা দিয়ে গুণ? সেল ভ্যালু মানে সেলের সময়টা দিয়ে গুণ করবে, ইন্ডেক্সেশন দেওয়াই থাকবে, এবং আমাদের ভাগ কি দিয়ে করতে হবে? ভাগ করতে হবে যেই টাইমে আমাদের কিনেছিলাম সেই সময়টা দিয়ে, এবং সময়কালটা কিভাবে ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী বার করতে সেটাও আমি শিখিয়ে দিলাম। হয়ে গেল। তো এইসব করে আমাদের 2,57,000 এটা হয়ে গেল। লং টার্ম শেয়ারও আছে, সেল অফ কনসিডারেশন কত? 15,000 টাকা, 10,000 টাকা বিক্রি করছিল। তো 10,000 টাকা কবে বিক্রি করছে? দেখো 24-এ বিক্রি করছে। অবভিয়াসলি আমাদের কত? এই 24-25-এ 363 পড়বে, এবং আমাদের কিনেছিলাম কত? 19-এ। তার মানে এটা কত? আমাদের 18, আমাদের 18-19-এর টাইমটা পড়ছে। 18-19-এর টাইমটা কত? দেখো 2,280। তাহলে 280 দিয়ে ভাগ করলে কত হলো? 12,964। তার মানে এখানে কত চলে আসলো? 2036। এবার এই দুটোকে যোগ করে টোটাল 2,59,940-এর উপর আমাদের কি ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের কি, যে শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট কি করে বার করতে হয়, তার বার করার নির্ধারিত নিয়মটা, এবং কি করে আমাদের দেখতে হয় যে হ্যাঁ ভাই এটা আমাদের শর্ট টার্ম আছে, হ্যাঁ এটা আমাদের লং টার্ম আছে, এবং শর্ট টার্ম হলে আমরা কি করতে পারবো এবং লং টার্ম হলে আমরা কি করবো, এই যে পুরো ফ্লোটা, এইটা যে কি করে দেখতে হয় এই জিনিসটা আমি শিখিয়ে দিলাম, এবং কি করে তো অঙ্ক করতে হয় বোঝাতেই পারলাম। এবং ইন্ডেক্সেশন কখন আমাদের সাহায্য করে লং টার্মের ক্ষেত্রে, এবং যেই সময় দিয়ে আমরা বিক্রি করছি সেটা দিয়ে গুণ, ভাগ করবো যেই সময় দিয়ে কিনেছিলাম। এবং ইন্ডেক্সেশন আমাদের কি কস্টের উপর হয়ে থাকে, এবং মানে কস্ট অফ অ্যাকুইজিশনের উপর হয়ে থাকে, আর কস্ট অফ ইমপ্রুভমেন্টের উপরও হয়ে থাকে। ওকে, তো এইটা আমাদের ছিল কি মেন পার্ট ক্যাপিটাল গেইনস এর, যে আমরা সমস্ত কিছু ডিসকাশন করে দিলাম। এবার দেখো এটা আমাদের তো ক্যাপিটাল গেইনস এর হলো ফুল শর্ট চলছে। এবার আমি কিছু থিওরি, ছোট মোটো যে থিওরি, যে কস্ট অফ অ্যাকুইজিশন, ঠিক আছে, এই সমস্ত যে ব্যাপার স্যাপার গুলো আছে, এইগুলোকে আমি একবার ছোট্ট করে তোমাদের জন্য ডিসকাশন করে দিচ্ছি। ঠিক আছে? সেইগুলো আমাদের অঙ্ক করতেও সাহায্য করবে। এবার দেখো আমরা এই পার্টটাতে এসে গেছি। কি বলছে? ডিমড ফুল ভ্যালু অফ কনসিডারেশন। এবার ডিমড কথাটার মানে কি? ডিমড মানে বিবেচিত করা, অনুমোদিত লেখা আছে, বা বিবেচিত করে নেওয়া, ভেবে নেওয়া। কি দেখো, প্রথম কথা, এগুলো আমাদের কি থিওরি, এগুলোতে তোমাদের অতটা মাথা খাটাতে হবে না, জাস্ট আমি শর্টে বলছি, এগুলো জাস্ট মনে রাখো। এগুলো তোমাদের কোনো আরবিটারি কোনো এমসিকিউ আসলে সেগুলোকে ট্যাকেল করতে সাহায্য করবে, এবং এই জিনিসগুলো তোমাদের ওভারঅলে এমসিকিউ যদি কোনো আসে সেখানেও সাহায্য করবে। দেখো, ফুল ভ্যালু অফ কনসিডারেশন এই কথাটার মানে কি? সাধারণভাবে যেই টাকাটা আমরা বিক্রি করে পাচ্ছি, ঠিক আছে, প্রকৃত বিক্রয় মূল্য। এবার ডিমড কি? ডিমড ফুল ভ্যালু অফ কনসিডারেশন কি? আয়কর আইনে নির্ধারিত এমন এক মূল্য যা সরকার ধরে নেয় যে প্রকৃত বিক্রয় মূল্য হিসেবে, যদি দেখা যায় প্রকৃত মূল্য কম দেখানো হয়েছে বা কর বাকি হয়েছে। মোট কথা ধরো তুমি একটা জিনিস বিক্রি করছো, কথার কথা ধরো বিক্রি করছো ধরো 10 টাকা দিয়ে, ঠিক আছে, আসলে জিনিসটার দাম হলো 100 টাকা, তুমি না বাকি টাকাটা 90 টাকাটা হাতে নাতে দিয়ে দিচ্ছ। তুমি 10 টাকার এই বিক্রিটা কেন করছো? যাতে হলো তুমি ট্যাক্স বাঁচাতে পারো, এই করতে পারো। তো এই সবের জন্য না কি হয়ে থাকে, যে হলো আয়কর আইন অনুযায়ী, মানে আমাদের ইনকাম ট্যাক্স অনুযায়ী কি করে থাকে, একটা এমন একটা ভ্যালু ধরা হয়ে থাকে যেটা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী ভ্যালুটা ডিসাইড করে, সেই কন্ডিশন গুলো আমরা দেখবো। সেই ভ্যালুটাকে আমাদের ট্যাক্সের জন্য কনসিডার করা হয়। মোট কথা, ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে স্যার আপনি সেল করছেন, সেল করে যে টাকাটা পাচ্ছেন। এবার কেউ তো এরকম কারচুপি করতে পারে, বাকি টাকা হলো ব্ল্যাকে দিয়ে নর্মাল ভাবে হলো সেলে দেখাচ্ছে, অল্প পয়সা সেল দেখাচ্ছে। তো তখন সেই সময়ের জন্য তখন আয়কর আইনে কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমরা দেখছি কিভাবে কৃত মূল্যটা ধরা হয়, যাতে কেউ ট্যাক্স ফাঁকি না দিতে পারে। দেখো বিভিন্ন ধারা অনুযায়ী ধরা হলো। দেখো প্রথম কথা, দেখো ধারা 45-এর 1 অনুযায়ী আমাদের কি আছে? ধরো কোনো সম্পত্তি ধ্বংস হয়ে গেল আগুনে, বা বন্যার মধ্যে ধ্বংস হয়ে গেল, এটাতে কি হবে? ইন্স্যুরেন্স কোম্পানি যেই তোমাকে ক্লেমটা দেবে, ইন্স্যুরেন্স ক্লেমটা দেবে, সেটাকে কি ধরে নেওয়া হয়? ফুল ভ্যালু অফ কনসিডারেশন। মানে কি বলতো, আমরা তো জানি ট্রান্সফার বা টাকা পেলাম, ঠিক আছে, টাকা পেলাম। তো এই জিনিসগুলো আমাদের কি একটা গেনের মতনই, মানে টাকা আসছে, তো তার জন্য ওইটার ওপর আমাদের ট্যাক্স ধরা হয়ে থাকে, ঠিক আছে। তো তার জন্য এটা করা। যেমন একটা ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে গেছে, এবং আপনি ইন্স্যুরেন্স থেকে 50 লাখ টাকা পেলেন, তাহলে 50 লাখ টাকাই কি সেল হিসাবে ধরা হবে। মানে ধরে নেওয়া হলো হ্যাঁ ভাই তুমি হলো 50 লাখ টাকার বিক্রি করেছো, এবং 50 লাখ টাকা তোমার ট্যাক্স। কেন ধরে নেওয়া হলো? এটা ধরে নেওয়া হলো যাতে এই টাকাটার উপরে ট্যাক্স চাপাতে পারে, ঠিক আছে। এটাও তো তোমার একটা আসলো বিজনেসের মধ্যে টাকা। আবার 45-এর 2-তে কি আছে? কোনো সম্পত্তিকে স্টকে রূপান্তর করা। যেমন ধরো একটা স্টক ছিল, স্টক ছিল মানে কি, তোমাদের নর্মাল একটা বাড়ি আছে, এবার কি করলে তুমি বাড়িটাকে ভেঙে চুরে প্রমোট বানিয়ে, প্রমোটিং করছে 100 কোটি টাকা দিয়ে বিক্রি করছো, মানে বিভিন্ন ব্লক বিল্ডিং ফিল্ডিং বানিয়ে বিক্রি করে এরকম 100 কোটি টাকা তার ভ্যালু হয়ে গেল। তাহলে সেই মার্কেট ভ্যালুটাকেই, যেটাকে আমাদের বলে ফিউচার মার্কেট ভ্যালু, ঠিক আছে, মানে ফেয়ার মার্কেট ভ্যালু, সেই ফেয়ার মার্কেট ভ্যালুটাকেই নেওয়া হবে। মানে ধরো তুমি একটা 20 লাখ টাকা দিয়ে জমি কিনেছিলে, এবং সেটাকে স্টকে পরিবর্তন করলে, মানে ওটাকে আরো ভালো টালো করে করে তুমি বিক্রি করতে চাও, তাহলে এফএমবি মানে ফেয়ার মার্কেট ভ্যালু। 60 লক্ষ টাকা তার দাঁড়াচ্ছে, মানে 60 লক্ষ টাকায় সেটা বিক্রি হচ্ছে, মানে ফেয়ার মার্কেট ভ্যালু। 60 লক্ষ টাকা সেটা বিক্রি হয়, তাহলে গভর্নমেন্ট কোনটাকে ট্যাক্স হিসাবে কাউন্ট করবে? 60 লক্ষ টাকাকে, 20 লক্ষ টাকাকে কাউন্ট করবে না। ওকে, তারপরেরটা আছে অংশীদারি। 45-এর 3 আছে কোনো অংশীদারি ফার্মের সম্পত্তি দেওয়া হলে, তো সম্পত্তির আগমন ঘটলো, তাহলে ফার্মের হিসাবে তুমি অবভিয়াসলি অ্যাসেটকে কম দেখাবে না, তোমার ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেটকে কম দেখাবে, তাহলে তোমারই বিজনেসের মধ্যে সমস্যা হবে, যে হলো টাকা বার করার জন্য, লোন নেওয়ার জন্য, তোমার বিজনেসের
রেপুটেশন খারাপ হবে। তো ওই বুকস এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেইটাকেও কি ধরা হবে, ক্যাপিটাল গেইন হিসাবে দেওয়া হয়। তোমার ফার্ম পেলো, এই ক্যাপিটাল গেইনটা পেলো ফার্ম, এই টাকাটা এই বিল্ডিংটা কিছু পেলো। বোঝা গেল? তো অনেক আছে, আমি এখান থেকে কিছু বাছাই করা নিয়েছি। এবং 50 বলে স্ট্যাম্প ডিউটি ভ্যালুর চেয়ে কম দামে সম্পত্তি বিক্রি হলো। ধর একটা সম্পত্তি বিক্রি হচ্ছে 10 লক্ষ টাকা, এবং স্ট্যাম্প ডিউটি মানে কি বলতো, যেটা রেজিস্ট্রেশনের মতো করাতে হয় না, যে 5%, 6%, 7% থাকে, তা তো হয় যখন বিক্রি টিক্রি হয়, সরকারকে জানাতে হয় না তোমরা রেজিস্ট্রি ইত্যাদি করলে। তো সেরকম ওইটার ভ্যালু আমার যত টাকায় বিক্রি হচ্ছে তার থেকে বেশি আছে। কেন না, সরকারের একটা বাজার মূল্য থাকে, যেই কোম্পানির মানে যেই জিনিসটা বিক্রি হচ্ছে, যেই হলো সম্পত্তিটা বিক্রি হচ্ছে, তার একটা বাজার মূল্য থাকে। সেই বাজার মূল্যটার উপর স্ট্যাম্প ডিউটি ধরা হয়ে থাকে, মানে একটা পার্সেন্টেজ একটা রেজিস্ট্রির জন্য হলো খরচ মতো ধরা হয়ে থাকে। সেটা যদি ওই বিল্ডিংটার দামের থেকে বেশি বা জমিটার দামের থেকে বেশি হয়, তাহলে তুমি স্ট্যাম্প ডিউটিটাকেই হলো ট্যাক্সের জন্য ধরে নেওয়া হবে। যতই তুমি 10 লাখ টাকা 5 লাখ টাকা জমি বিক্রি করো, তোমার স্ট্যাম্প ডিউটি আছে 50 লক্ষ টাকা, তো সেটাকেই ধরে নেওয়া হবে। তো এইখানে এটাই বোঝো, আপনি যদি ফ্ল্যাট 60 লাখে বিক্রি করলেন, অত সেই ফ্ল্যাটটার মানে সরকারের কাছে দাম থাকে, একটা মার্কেট ভ্যালু থাকে, সেই অনুযায়ী তো স্ট্যাম্প ডিউটি ভ্যালুই 75 লক্ষ টাকা আসছে। একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, সেই অনুযায়ী সেই জায়গাটার গ্রোথ হচ্ছে ইত্যাদি হচ্ছে। ঠিক আছে? তো obviously যে জিনিসটার দাম হবে, যতই আমি কম দামে বিক্রি করি, কেউ মনে হলো হ্যাঁ ভাই আপনাকে আমি 2 টাকায় ছেড়ে দিই, কিন্তু 2 টাকায় ছাড়লে তো আদতে সেই জিনিসটার দাম 2 টাকা হয়ে যাচ্ছে না। সেই জিনিসটার দাম সেই মার্কেট অনুযায়ী, সেই এখানকার কত ট্রান্সপোর্টেশন কি ইত্যাদি অ্যাভেলেবেল আছে, সেই অনুযায়ী তার দাম 50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা হতেই পারে। তো সেইটা একটা থাকে গভর্নমেন্টের কাছে ডেটা, তো সেই অনুযায়ী স্ট্যাম্প ডিউটি লাগানো হয়ে থাকে। তো স্ট্যাম্প ডিউটিটা যদি সেই পারচেসিং মানে সেলিং প্রাইসটার থেকে যদি বেশি হয়, তো স্ট্যাম্প ডিউটিটার উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগানো হবে। ব্যাপারটা বোঝানো যাচ্ছে? এই জিনিসটা আমাদের হয়ে থাকে। তো সেইটা আমাদের কত, ধরো এই ক্ষেত্রে বোঝে 75 লক্ষ টাকা, ভ্যালুটাকে কি ফুল ভ্যালু অফ কনসিডারেশন ধরে নেওয়া হবে। ওকে, এইটা বোঝে বিক্রয় মূল্য তো 10%-এর থেকেও যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালু বেশি হয়ে থাকে সেক্ষেত্রে। ঠিক আছে? তো দেখো এখানে এটা শর্ট করে বোঝে, ডিউড ফুল ভ্যালু অফ কনসিডারেশন কেবল তখনই আছে যখন কর আইন ধরে নেয় আপনি প্রকৃত মূল্য কম দেখিয়েছেন। এর উদ্দেশ্য হলো কি, কর ফাঁকি বন্ধ করা এবং সবসময় আইনের চোখে ন্যায্যভাবে দেখা হয়ে থাকে, স্ট্যাম্প ডিউটি হোক বা হলো ফেয়ার মার্কেট ভ্যালু যাই হয়ে থাকুক না কেন। ঠিক আছে? এটা হলো টোটাল ব্যাপার। এবার দেখো এর জন্য না কিছু খরচ হয়ে থাকে, যখন আমরা সেল করি বললাম না কিছু খরচ বাদ দিয়ে দিতে, সেই খরচগুলো কি কি আমরা দেখলাম না এখনই, আমরা যে ফরম্যাটের মধ্যে দেখলাম যে কিছু খরচ আমরা বাদ দিয়ে থাকি, এই যে এক্সপেন্সেস, ট্রান্সফার যে এক্সপেন্সেস বাদ দিয়ে থাকি, সেইগুলো কি কি বাদ দিতে পারবো? ব্রোকারেজ বাদ দিতে পারবে, দালালি কিছু থাকলে 1 লক্ষ টাকা। ঠিক আছে? লিগাল ফি 30,000 টাকা, লিগাল ফি, বিজ্ঞাপন, কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি, ভ্রমণ মানে কি এইটা এমনি না তোমার পার্সোনাল ভ্রমণ না, যে ক্রেতার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য অনেক দূরে দূরে থাকে, অনেকে বিভিন্ন মিটিংস হয়ে থাকে, কোনো ঋণের টাকা ইত্যাদি, কোনো লোনের কোনো পেমেন্ট থাকলে, রিপেমেন্ট থাকলে, সেই ইন্টারেস্ট ইত্যাদি থাকলে, এই সমস্ত কিছু বাদ দিতে পারবে। যেরকম আমরা কি করতে হবে, মেরামত করা, রং করা, বিক্রির খরচ, এইসব আমরা বাদ দিতে পারবো না। ঠিক আছে? এইগুলো বিক্রির খরচ করা যাবে না, মানে মেরামত, রং করা। কিন্তু তোমরা প্রশ্ন করে স্যার আপনিই তো এক্ষুনি বললেন যে কস্ট অফ ইমপ্রুভমেন্ট বলে একটা বিষয় আছে, এটা এক্ষুনি এখানে বাদ দেওয়া যায়। আপনিই তো এক্ষুনি বললেন এই কস্ট অফ ইমপ্রুভমেন্ট, সেটা ইমপ্রুভমেন্টের মধ্যেও ভাগ আছে। এটা রং করা এইসবগুলো কি ইমপ্রুভমেন্ট ধরে না? সেই ইমপ্রুভমেন্ট কি ধরে সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে? যে রেজিস্ট্রেশন ফি, এটা হলো ক্রেতার থাকে, এটা আমরা বাদ দিতে পারবো, সেটা যে কেনে সেই রেজিস্ট্রি করায়। ব্যক্তিগত পার্সোনাল ভ্রমণ, ট্যাক্স এর জন্য কোনো কনসালটেন্সি নেওয়া, এগুলো আমরা বাদ দিতে পারবো না। মূল কথা হলো শুধু সেই খরচগুলোকেই ধরা হবে যেগুলো বিক্রির সঙ্গে সরাসরি অংশগ্রহণ করছে এবং সেলের জন্য আমাদের অপরিহার্য। বোঝা গেল? তাহলে এইটা আমাদের কি হলো, ফুল ভ্যালু অফ কনসিডারেশন, এবং এই জিনিসগুলো আমাদের ফুল ভ্যালু অফ কনসিডারেশনে হয়ে থাকে। ঠিক আছে? এবার কস্ট অফ অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে যে জিনিসটা কেনার জন্য আমি কত খরচা করেছি। যদি আপনি কোনো সম্পদ, উপহার, উত্তরাধিকার, উইল, ট্রাস্ট বা ডিভোর্সের মাধ্যমে বিনামূল্যে পান, তাহলে আয়কর আইন ধরে নেয় আপনি যা খরচ করেন সেটা পূর্বের মালিক খরচই, কস্ট অফ অ্যাকুইজিশন। এবার প্রথম কথা ভাবো, ধরো আমি একটা জিনিস কিনছি, ধরো 10 লাখ টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, আমি 20 লাখ টাকা দিয়ে বিক্রি করলাম, তো 20 থেকে 10 বাদ দিলে কত, 10 লাখ টাকার ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স চাপলো। এবার ধরো আমি সেই জিনিসটা কিনলামই না, আমি কি করলাম, সেই জিনিসটা কিনলামই না, আমি কারোর কাছ থেকে পেয়েছি। এবার সেই জিনিসটা ধরো আমার বাবা আমাকে দিয়ে দিয়েছে, কারোর কেউ ধরো আমাকে এমনি দান হিসাবে দিয়ে দিয়েছে। ঠিক আছে? আমি কারোর কাছে গিফট হিসাবে পেয়েছি, এই সমস্ত কিছু জিনিসগুলো। তো এই জিনিসগুলো যখন হয়ে থাকে, তাহলে আমি কি বলবো যে এর পেছনে আমি কোনো প্রকার খরচ করিনি? সেইটা না। এক্ষেত্রে কি ধরা হবে, সে আগের ব্যক্তি, ওর মধ্যে যেই খরচগুলো করেছে সেইগুলোকেই ধরে নেওয়া হবে। ঠিক আছে? এবং এই ডিটেল গুলো কোথায় পাবে, এগুলো থাকে ট্যাক্সের মধ্যে। এইসব নিয়ে আমাদের কোনো ভাবার দরকার নেই। তার মানে এটাই দেখো কি বলছে, ডিম কস্ট অফ অ্যাকুইজিশন কি, পূর্বের মালিকের অধিগ্রহণ মূল্য বা খরচ, পূর্বের মালিক যত টাকায় কিনেছে বা অধিগ্রহণ মূল্য করেছে তত টাকা। মানে ধরো তোমার কাছে একটা ফোন আছে, তোমার কাছে ধরো একটা ফোন আছে। ঠিক আছে? ফোনটার দাম ধরো 10,000 টাকা, কথা বলছি ধরো 1 লাখ টাকা, একটা ফোন, ভালো ফোন, অনেক দামি ফোন, 1 লক্ষ টাকা। এবার তোমাকে জিজ্ঞাসা হলে ফোনটা কত দিয়ে কিনেছিল, আদতে কিন্তু তুমি কেনোনি, হয়তো ধরে নাও তুমি কেনোনি, তোমার বাবা বা মা কিনে দিয়েছেন।
তুমি বলবে হ্যাঁ 1 লাখ টাকা দিয়ে কিনেছি, মানে কি আদতে খরচা তুমি করছো না, কিন্তু তোমার বাবা বা মার কাছ থেকে পেয়েছো, কিন্তু তুমি খরচটা কি বলছো লোককে 1 লক্ষ টাকা। সেরকমই যখন আমাদের কাছে কোনো অ্যাসেট এরকম আছে যেটা আমরা পেয়ে থাকি, তার জন্য কোনো আদতে আমরা খরচ করিনি, কিন্তু আমাদের তবুও কস্ট অফ অ্যাকুইজিশন ধরতে হবে একটা, সেটাকে ডিমড হিসাবে ধরতে হবে, সেটা কি আগের ব্যক্তি সেটা যত টাকা দিয়ে কিনেছিল বা সেটার জন্য যত খরচ করেছিল। ঠিক আছে, এরকম দেখো কিছু কিছু আমাদের উদাহরণ দিয়েছে। দেখো 49-এ বলছে উপহার, উত্তরাধিকার, ট্রাস্ট এই সমস্ত পেলে পূর্ব মালিকের যা খরচ। আপনার পিতা জমি কিনেছিল 1 লক্ষ টাকায়, আপনি উপহার পেলেন, তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন কত হয়ে গেল? 1 লক্ষ টাকা। বন্ড শেয়ারে বানানো হলো, বন্ড আমরা জানি তো যে একটা নির্দিষ্ট কাজের জন্য ডিবেঞ্চার টাইপের হয়ে থাকে। বন্ডের জন্য যেটা মূল খরচ সেটা হলো কস্ট অফ অ্যাকুইজিশন। ধরো বলা হয়েছে 2 লক্ষ টাকা ডিবেঞ্চার কেনা হয়েছে, পরে সেটা শেয়ারে রূপান্তর করা যায়, মানে কি যত টাকা দিয়ে সেই ডিবেঞ্চারটা একদম প্রথমে কিনেছিল সেটা তো পরে ভ্যালু শেয়ারে কনভার্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে? 2 লাখ টাকা। ঠিক আছে, ডিবেঞ্চারে যে ভ্যালুটা ছিল সেটাই আমাদের শেয়ারের ভ্যালু হিসেবে ধরা হবে, সেটাই কস্ট অফ অ্যাকুইজিশন। সেটা দিয়ে আমি তত টাকা দিয়ে শেয়ারটা কিনেছিলাম, পরে যদি শেয়ারটা বিক্রি করতে যাই আমি কি বলবো? ভাই আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম, আদতে আমি কিন্তু মানে ডিবেঞ্চারের জন্য টাকা দিয়েছিলাম, কিন্তু এটা ডিমড মানে ধরে নেওয়া হচ্ছে, বিবেচনা করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, কেন? ট্যাক্সেশনের সুবিধার জন্য। ঠিক আছে, আর কোম্পানি মার্জার হলে, মার্জার মানে দুটো কোম্পানি যখন একসাথে এক হয়ে, যেমন ভোডাফোন আইডিয়া একসাথে ভিআই হয়ে গেছে, তখন হলে কি তাদের অ্যাসেটের মধ্যে বিভিন্ন চেঞ্জেস, এর অ্যাসেট ওইখানে আসি একসাথে হলো, মার্জার হয়ে থাকে, অ্যাকুইজিশন হয়ে থাকে, তখন কি পুরোনো যে শেয়ারের যা খরচ হলো সেটা, ধরো এবিসি কোম্পানির একটা শেয়ার ছিল, এক্স ওয়াই জেড তে মার্জ হয়ে গেল, এবার নতুন শেয়ারের ভ্যালু কি এবিসি তে যে পুরনো, মানে এই আগের উদাহরণটার মতো, আগে যত টাকা দিয়ে কিনেছিলাম সেইটা, মানে মোট কথা তোমার কাছে যেই অ্যাসেট এসেট হোক না কেন, সেটার জন্য কোনো দাম যদি না থাকে, সেক্ষেত্রে তার কস্ট অফ অ্যাকুইজিশন কি হবে? পাস্টের যে হলো এক্সপেন্স বা ইত্যাদি হয়েছে সেটার হলো কস্ট অফ অ্যাকুইজিশন হবে। ওকে, এটা সোজাভাবে বোঝা গেল, কিন্তু এর মধ্যেও কিছু এক্সেপশন আছে, সেটা আমরা দেখছি। এবার দেখো, মানে আপনি টাকা না দিলেও ক্যাপিটাল গেইন হিসাবের সময় পূর্বের মালিক খরচই ধরা হবে, এটা কর ফাঁকি রোধ করতে এবং ন্যায্য হিসাব করতে সাহায্য করবে। ওকে, এবার দেখো কস্ট অফ অ্যাকুইজিশন। এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ডেট আছে, কি 1 এপ্রিল 2001। এফএমবি, এফএমবি মানে বলে দিলাম ফেয়ার মার্কেট ভ্যালু। এটা কি? ওই যে 1 এপ্রিল 2001-এর আগে দীর্ঘমেয়াদী সম্পত্তির জন্য আপনি কি নিতে পারেন? প্রকৃত ক্রয় মূল্য অথবা 1 এপ্রিল 2001-এর ন্যায্য মূল্য, যেটা বেশি সেটাকে কস্ট অফ অ্যাকুইজিশন হিসেবে নিতে পারে। আমি কি বললাম? কস্ট অফ অ্যাকুইজিশন মানে কি সেই জিনিসটা কেনার জন্য যত করে এবং ইন্ডেক্স করলে সেই জিনিসটা বাড়ে, সেরকমই আমরা, আমাদের কাছে একটা অপশন অ্যাভেলেবেল আছে, আমরা কি করতে পারি যে কস্ট অফ অ্যাকুইজিশন কি, যাতে আমাদের কম ট্যাক্স পড়ে, গভর্নমেন্ট একটা অপশন দিয়েছে যে আমি যদি মানে সেটা 1 এপ্রিল 2001-এর আগে যদি আমি কিনি, 1 এপ্রিল 2001-এর আগে যদি আমি কিনি, সেটা অরিজিনাল কস্ট ধরো 10 লাখ টাকা, 1 এপ্রিল ধরো 1999-তে কিনেছিলাম, সেটার দাম ছিল 10 লক্ষ টাকা। ওকে, এখন 2001-এ দাঁড়িয়ে আছে, সেটার দাম কত? 15 লাখ টাকা। আমি এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করতে পারি। অবভিয়াসলি আমি একটা বুদ্ধিমান মানুষ হলে অবভিয়াসলি 15 লাখ টাকাই চুজ করবো, কারণ এটাই আমাদের বেশি হচ্ছে, এটা যত বেশি হবে আমাদের কি টোটাল ট্যাক্স বার্ডেনটাকে কি করবে? কমিয়ে দেবে। তার জন্য আমরা এখানে কি চুজ করবো? 15 লাখ টাকাকেই চুজ করবো। ব্যাপারটা বোঝানো যাচ্ছে? তার মানে আমরা কি জানলাম যে কস্ট অফ অ্যাকুইজিশন কখন হয়? কস্ট অফ অ্যাকুইজিশন ক্ষেত্রে একটা এক্সেপশন কি, কস্ট অফ অ্যাকুইজিশন মানে নিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমি নিজে না নিয়ে থাকি তাহলে আমাদের পূর্ব যে মালিক আছে সে নিয়েছে, তার খরচাটা নেওয়া হবে। তো এখানে একটা আছে কি ইম্পর্টেন্ট ডেট আছে, 1 এপ্রিল 2001। তার আগে মানে 1 এপ্রিল 2000 আগে, আগের আগে যদি আমি কিনে থাকি, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? দুটো অপশন থাকে, যে ওই টাইমের ভ্যালুটাকে নিতে পারো বা 1 এপ্রিল 2001-এ যেই ভ্যালুটা বেশি হবে সেটা নিতে পারো। ওকে, তারপর এতে করে কি ক্যাপিটাল গেইন কম হয়, ট্যাক্সে। যেমন এখানে উদাহরণ দিয়েছে, দেখো 2001-এর আগে নিজে কিনেছেন 1995 একটা জমি 2 লাখে কিনেছে, 2001-এ তার ভ্যালু 5 লাখ, তাহলে অবভিয়াসলি আমরা 5 লক্ষ টাকা নেবো, এটার মধ্যে বেশি। উপর বা উত্তরাধিকারী সূত্রে পেয়েছেন এবং আগের মালিক 2001-এর আগে কিনেছে, তো 1990 সোনা কিনেছেন, 2001-এর ফিউচার মার্কেট ফেয়ার মার্কেট ভ্যালু ধরা হবে। কেন? যত দিন যায় সোনার দাম বাড়ে, তার জন্য আমরা 2001-এরটাই ধরবো। এবং দীর্ঘমেয়াদী সম্পত্তির ক্ষেত্রে জমি, বাড়ি, ফ্ল্যাট এইগুলোর ক্ষেত্রেও ধরা হয়ে থাকে। এবং কখন ব্যবহার করতে পারবে, এগুলো কি কোন কোন শর্তে ব্যবহার করতে হবে, কখন করতে পারবে না? 2001-এর পরে কেনা হলে, সেক্ষেত্রে খালি আমাদের 2003-এরই ফ্ল্যাট কেনা, সেটাই আমাদের ধরা হবে। ঠিক আছে, ওকে। তারপর আমাদের কি আছে, যে হলো উপহার বা উত্তরাধিকারী পেলে সেটা 2000 পরে যদি কেনে, তাহলে সেক্ষেত্রে হবে না, 2003-এর হিসাবে নিতে হবে। মানে কথা হলো মেশিনারি, আমাদের আমাদের গাড়ি, এইগুলো যেগুলো ডাব্লিউডিবি নিয়মে আমাদের পাবে। ঠিক আছে, একটা উদাহরণ দেওয়া আছে, জমি কবে কিছু 1990, 2001-এর আগে প্রকৃত খালে 2 লাখ, আর হলো 2001-এ আমাদের কত? 1 এপ্রিল 2001-এ 6 লাখ, তাহলে কোনটা নেবে? হ্যাঁ 6 লাখ টাকা নেবে। ফ্ল্যাট 2003-এ খেয়ে, যেটা তো হবেই না, কেন 2003-এ নিয়েছে। সোনা 1995-তে 50, 1.5 লাখ, হ্যাঁ 1.5 লাখ টাকা নেওয়া যাবে। যন্ত্রপাতি, যন্ত্রপাতি হবেই না যতই 2001-এর আগে কিনুক না কেন, এটা হলো ডেপ্রিসিয়েবল অ্যাসেট। এটাতে কি ডেপ্রিসিয়েবল অ্যাসেট, দেখো ডাব্লিউডিবি অনুযায়ী হয়ে থাকে, ডেপ্রিসিয়েবল অ্যাসেট, এটাতে হবে না। বোঝা গেল? এবার দেখো কস্ট অফ ইমপ্রুভমেন্ট। কস্ট অফ ইমপ্রুভমেন্ট
ইমপ্রুভমেন্ট উন্নতি করার জন্য খরচ। তার মানে আমরা কি বলছিলাম, যে তখন বলেছিলাম না যে মানে কোনো একটা অ্যাসেটকে তুমি ধরো তার মধ্যে কিনে তার মধ্যে আরো কিছু ডেকোরেশন ইত্যাদি করে টোরে করলে কিন্তু সমস্ত জিনিসকে কস্ট অফ ইমপ্রুভমেন্ট ধরা যাবে না, ঠিক আছে? কোনগুলোকে ধরা যাবে কি যাবে না সেগুলো দেখো। তো মূলধন সম্পত্তির মান বা আয় ক্ষমতা বাড়ানোর জন্য সেটার জন্য যে ব্যয় করা হচ্ছে, যেমন নতুন ঘর তৈরি, বাউন্ডারি ওয়াল তৈরি, বাড়ির প্লাস্টার করা, এই সমস্ত কিছু, ঠিক আছে? এবং 2000 এখানে 1 এপ্রিল 2001-এর আগে কেনা হলে 2001-এর পরের উন্নয়ন খরচ ধরা হবে, ঠিক আছে? বলতে চাইছে যে 2001-এর পর থেকেই খালি হলো কস্ট অফ ইমপ্রুভমেন্ট ধরা হবে। তুমি যদি 1998-তে কেনো, কিনে ধরো 1999-তে কোনো খরচ করলে সেটা ধরা হলো না, ঠিক আছে? এবার ধরো তুমি 2001-এ বিক্রি করতে যাচ্ছ, ব্যাস বিক্রি করো, কিন্তু 1999-এর কোনো খরচ ধরা হবে না। এবার ধরো তুমি 1998-তে কিনলে, আরেকটা উদাহরণ, 2001-এ ধরো তুমি বিক্রি করছো এবং 2001-এর এপ্রিল মাসের পরে, ধরো 2001-এর নভেম্বরে বিক্রি করছো, এপ্রিলের মাসের পরে ধরো মে মাসে তুমি কিছু খরচ করেছিলে, তো সেই খরচটা ধরা হবে। মোট কথা বলতে চাইছে যে 2001-এর এপ্রিল মাসের পরে সমস্ত খরচ ধরা হবে। তুমি আগে কেনো পরে কেনো সেটা কোনো ইস্যু না। তো এক্ষেত্রে আমরা জানি ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, এটা তো শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? এবার দেখো কোন কোন ক্ষেত্রে কস্ট অফ ইমপ্রুভমেন্ট আমাদের জিরো ধরতে হয়, যেগুলো আমাদের কি থাকে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের ক্ষেত্রে, যেমন সেলফ জেনারেটেড গুডউইল, ব্র্যান্ড, কপিরাইট, ঠিক আছে, রুট পারমিট, ঠিক আছে, এই সমস্ত কিছুর ক্ষেত্রে এইগুলো। আর উত্তরাধিকার সম্পত্তি আগের মালিকের যে হলো উন্নয়ন খরচ থাকে সেটাকে ধরা যেতে পারে, ঠিক আছে? আর রেভিনিউ এক্সপেন্সেস ধরা যায়, রেভিনিউ মানে নর্মাল এই রং করিয়ে নিলাম, একটুখানি পাইপ মেনটেনেন্স করে নিলাম, এইগুলো যদি আমরা ধরতে থাকি তাহলে তো কোনো কথা, রেগুলার এটা করতে হয়, নাহলে তো চলবে কি করে? সেটাকে আমরা ইমপ্রুভমেন্ট বলতে পারি না, ঠিক আছে? যেমন রং করা, পাইপ বদলানো, মেরামতের রক্ষণাবেক্ষণ, মেনটেনেন্স, এগুলো ধরতে পারবো না, ঠিক আছে? তো এইগুলোকে আমাদের ধরা যায়, এগুলোকে ধরা যায় না। দেখো এখানে সামারি বলেছে যে দেখো একটা উদাহরণ মধ্যে, আপনি 2000 সালে পিতার কাছ থেকে জমি পান, তিনি 1985-তে কিনেছিলেন, তো 2012-তে 1,20,000 টাকা দিয়ে বাউন্ডারি ওয়াল বানালেন, তবে 2001-এর পরেই সমস্ত কিছু হচ্ছে, বাউন্ডারির খরচও ধরতে পারেন এবং পিতা উন্নয়নের জন্য যে খরচ করেছিল, মানে দেখো বলে দিয়েছি উত্তরাধিকার সম্পত্তি থাকলে আগের মালিক যা খরচ করেছিল সেটাও আমরা ধরতে পারি এবং ইন্ডেক্সেশনও পাবে যদি এটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হচ্ছে। বোঝা যাচ্ছে? তো আগের যে নিয়মগুলো সেইগুলোকে নিয়ে আমাদের করা হচ্ছে, ওকে? আর যেসব ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সেশন থাকে না, ইন্ডেক্সেশন থাকে না, এনআরআই যদি শেয়ার বিক্রি করে, ডেট মিউচুয়াল ফান্ড 35%-এর কম ইকুইটি থাকলে, সিম্পল বন্ড ডিবেঞ্চার এবং ডেপ্রিসিয়েবল অ্যাসেট, এগুলোর মধ্যে আমাদের কি ইন্ডেক্সেশন অ্যাভেলেবেল থাকে না। তো সিম্পল ভাবে বললে যে কস্ট অফ ইমপ্রুভমেন্ট মানে উন্নতির জন্য যে খরচ করা হয় সেটা 2001 সালের এপ্রিলের পর থেকে ধরা হবে। ইন্ডেক্সেশন লং টার্মের ক্ষেত্রে রাখবে, মেরামত রক্ষণাবেক্ষণের খরচ এটা ইমপ্রুভমেন্ট ধরা হবে না, এবং সেলফ জেনারেটেড অ্যাসেট মানে হলো ইনট্যাঞ্জিবল, এগুলোর ক্ষেত্রে আমাদের কি কোনো মানে ইমপ্রুভমেন্টের কস্ট জিরো ধরা হবে, ওকে? তো এইটাই ছিল আমাদের কস্ট অফ ইমপ্রুভমেন্ট, সেটা আমরা জানলাম কি ধরা হবে। কস্ট অফ অ্যাকুইজিশন সেটা জানলাম যে সে আগেও যদি কেউ নেয় সেই ক্ষেত্রে খরচটা, এবং 1 এপ্রিল 2001 ডেটটা এর পরের দুটোর জন্য খুব ইম্পর্টেন্ট অ্যাকুইজিশন এবং ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। তো আমরা দেখলাম যে ট্রান্সফারের জন্য যে খরচগুলো বাদ দেওয়া যাবে, যাবে কি যাবে না, এবং ফুল ভ্যালু অফ কনসিডারেশন কি, ঠিক আছে, মানে ডিমড ফুল ভ্যালু অফ কনসিডারেশন কি, ওকে? তাহলে তাহলে আমরা কি পুরোপুরি আমাদের যে ক্যাপিটাল গেইনটা সেটা এই পার্টের মধ্যে কমপ্লিট হয়ে গেল। তো আগের পার্টেও আমি বলে দিয়েছিলাম এবং এই পার্টের মধ্যে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা এখন অবধি যারা এই ভিডিওটাকে দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কিছু অসুবিধা থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সেটার উত্তর দিয়ে দেবো কমেন্ট বক্সে। এবং আমাদের এখানে কি ক্যাপিটাল গেইনস চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবং অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে? তো তোমরা ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটার সাথে থাকো এবং কমেন্ট করে জানাও কেমন কি লাগছে। তো এরপরে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সও শুরু করবো, ওকে? চলো ভাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।